হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসেবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের তিনটে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তি বা প্রশস্তির গুরুত্ব। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি হলো সর্বাধিক নির্ভরযোগ্য এবং অবিকৃত প্রমাণ। এই লিপিগুলির একটি বিশেষ বিশেষ দেখো এই লিপিগুলি একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ শ্রেণী হলো প্রশস্তি। সংস্কৃত শব্দ প্রশস্তির আক্ষরিক অর্থ হলো প্রশংসা বা গুণকীর্তন। প্রাচীন ভারতে রাজাদের সভাকবিরা তাদের পৃষ্ঠপোষক রাজা বা প্রভুর গুণগান, বংশ পরিচয় এবং দিগ্বিজয়ের কাহিনী অমর করে রাখার উদ্দেশ্যে যে সমস্ত অভিলেখ রচনা করতেন, ইতিহাসে তাই প্রশস্তি নামে পরিচিত। এবারে ঐতিহাসিক গুরুত্ব ও বিবরণ দেখো। ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব অপরিসীম, কারণ এগুলি সমসাময়িক রাজনৈতিক ও সামরিক ইতিহাসের দলিল। এই প্রশস্তিগুলি থেকে আমরা প্রাচীন রাজাদের নির্ভুল বংশতালিকা, তাদের রাজত্বকাল, ব্যক্তিগত গুণাবলী এবং বিশেষত তাদের সামরিক অভিযান ও রাজ্য জয়ের বিস্তারিত বিবরণ পাই। উদাহরণস্বরূপ, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে যেমন সমুদ্রগুপ্তের দিগ্বিজয় নীতি ও ব্যক্তিগত প্রতিভার নিখুঁত চিত্র পাওয়া যায়, তেমনি রবি কীর্তির রচিত আইহোল প্রশস্তি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর শৌর্য বীর্যের প্রমাণ বহন করে। এগুলি কেবল নিছক রাজনৈতিক তথ্য দেয় না, বরং ধ্রুপদী সংস্কৃতি সাহিত্যের এক অনন্য নিদর্শন হিসাবে বিবেচিত হয়। যদিও সভাকবিদের দ্বারা রচিত হওয়ায় এতে প্রচুর প্রভুর তুষ্টির জন্য কিছু অতিরঞ্জন ও পক্ষপাতিত্ব থাকা স্বাভাবিক, এবং এতে রাজার পরাজয় ও দুর্বলতা সচরাচর উল্লেখ করা হতো না। তবুও প্রাচীন ভারতের তথ্যের অভাবের যুগে দাঁড়িয়ে এই প্রশস্তিগুলি ইতিহাসের শূন্যতা পূরণ করে। এবার উপসংহার দেখো, পরিশেষে বলা যায়, কিছুটা অতিরঞ্জনের দোষ থাকলেও প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস পুনরুদ্ধারে প্রশস্তির ভূমিকা অনস্বীকার্য। সাহিত্যের অলঙ্কার ও স্তুতির স্তুতির আড়ালে যে ঐতিহাসিক সত্য এই লিপিগুলিতে লুকিয়ে থাকে, তা সতর্কতার সাথে বিশ্লেষণ করলে রাজাদের সঠিক সময়কাল ও রাজনৈতিক ইতিহাস পুনর্গঠন করা সম্ভব হয়। তাই প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় প্রশস্তি এক অপরিহার্য প্রাথমিক উৎস। এবারে বলা হচ্ছে পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে ভারতের মধ্যপ্রস্তর যুগ বা মাইকোলিথ সংস্কৃতির বৈশিষ্ট্য। এখানে প্রথমেই ভূমিকা দেখো, ভারতের প্রাগৈতিহাসিক কালপর্বে প্রাচীন প্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগের অন্তর্বর্তীকালীন পর্যায় হল মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক যুগ। ভারতে আনুমানিক খ্রিস্টপূর্ব 9000 অব্দ থেকে 4000 অব্দ পর্যন্ত এই সংস্কৃতির বিস্তার লক্ষ্য করা যায়। এই যুগে ব্যবহৃত পাথরের হাতিয়ারগুলি অত্যন্ত ক্ষুদ্র ও সূক্ষ্ম হওয়ায় প্রত্নতাত্ত্বিকরা একে মাইকোলিথ বা ক্ষুদ্রাস্যীয় সংস্কৃতি নামে অভিহিত করেছেন। তারপরে কি মূল বৈশিষ্ট্য সমূহ? প্রথম হচ্ছে মাইকোলিথ হাতিয়ার। এই যুগের প্রধান বৈশিষ্ট্য হলো পাথরের ক্ষুদ্রাকৃতির হাতিয়ার বা মাইকোলিথ। এগুলির দৈর্ঘ্য সাধারণত 1 থেকে 8 সেন্টিমিটার। হাতিয়ারগুলো জ্যামিতিক আকার, যেমন ত্রিভুজাকার, ট্র্যাপিজিয়াম বা চন্দ্রাকৃতির হতো। এগুলি এককভাবে ব্যবহারের পরিবর্তে কাঠ বা হাড়ের দণ্ডে গেঁথে যৌগিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হতো। তারপরে পশুপালনের সূচনা। প্রাচীন প্রস্তর যুগে মানুষ কেবল শিকার ও খাদ্য সংগ্রহকারী ছিল, কিন্তু মধ্যপ্রস্তর যুগে মানুষ প্রথম পশুপালন বা প্রাণী প্রতিপালন শুরু করে। রাজস্থানের বাগড় এবং মধ্যপ্রদেশের আদমগড়ে প্রাপ্ত নিদর্শন থেকে এর প্রমাণ পাওয়া যায়। কুকুর, ছাগল, ভেড়া ছিল প্রধান পোষ মানা প্রাণী। তারপরে গুহা চিত্র ও শিল্পকলা। এই যুগের মানুষরা অবসর সময়ে গুহার দেয়ালে ছবি আঁকত। মধ্যপ্রদেশের ভীমবেটকার গুহা
চিত্রগুলি এই সময়ের শ্রেষ্ঠ নিদর্শন। শিকারের দৃশ্য, নৃত্য এবং দৈনন্দিন জীবনের ছবি থেকে তাদের সমাজবদ্ধ জীবনের ইঙ্গিত পাওয়া যায়। তারপর জীবনযাত্রা। মানুষ তখনও মূলত শিকার ও ফলমূল সংগ্রহের উপর নির্ভর ছিল, তবে মাছ ধরা বা মৎস্য শিকার এই সময়ের গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা গুহা বা শিলাশয় ছাড়াও অস্থায়ী কুঁড়েঘর তৈরি করে বসবাস শুরু করেছিল। এবার উপসংহার। পরিশেষে বলা যায়, ভারতের মধ্যপ্রস্তর যুগ বা মাইকোলিথ সংস্কৃতি ছিল একটি উত্তরণকালীন পর্যায়। এই যুগে মানুষ অমসৃণ বড় পাথর ছেড়ে সূক্ষ্ম প্রযুক্তির দিকে এগিয়ে যায় এবং যাযাবর জীবন থেকে আংশিক গোষ্ঠী জীবনের দিকে পা বাড়ায়। এই যুগে পশুপালন ও উন্নত হাতিয়ার নির্মাণ কৌশলও পরবর্তী নব্যপ্রস্তর যুগে কৃষি বিপ্লবের ভিত্তি রচনা করেছিল। এবার হচ্ছে দেখো, ঋগ্বৈদিক সমাজে নারীর স্থান। ঋগ্বৈদিক সমাজে নারীর স্থান, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার এখানে প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে তোমাদের শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, প্রাচীন ভারতের সামাজিক ইতিহাসের প্রেক্ষাপটে ঋগ্বৈদিক যুগ এক বিশেষ তাৎপর্য বহন করে। তৎকালীন সমাজ ব্যবস্থা মূলত পিতৃতান্ত্রিক বা পুরুষ প্রধান হওয়ার সত্ত্বেও নারীরা যে মর্যাদা, স্বাধীনতা এবং সম্মানের অধিকারী ছিল তা সমসাময়িক বিশ্বে অন্য কোনো প্রাচীন সভ্যতায় বিরল ছিল। এই যুগে নারীদের কেবল ভোগের সামগ্রী বা অন্দরমহলের বাসিন্দা হিসাবে দেখা হতো না, বরং তারা ছিল পুরুষের সহচরী এবং সমাজের অপরিহার্য অঙ্গ। ঋগ্বৈদিক সাহিত্য পর্যালোচনা করলে দেখা যায় নারীর অবস্থান ছিল অত্যন্ত উঁচুতে এবং সম্মানজনক। তারপরে পরের পয়েন্ট হচ্ছে নারীর সামাজিক মর্যাদা ও অধিকার। ঋগ্বৈদিক সমাজে নারীর অবস্থান ছিল বহুমুখী ও গৌরবময়। শিক্ষার ক্ষেত্রে নারীদের অবাধ অধিকার ছিল এবং তাদের উপনয়ন সংস্কারের মাধ্যমে বৈদিক শিক্ষালাভের সুযোগ পেতেন। তারপরে কি দেখো, আজীবন কুমারী থেকে যারা বিদ্যাচর্চা করতেন তাদের ব্রহ্মবাদিনী, যেমন এখানে লোপমুদ্রা, বিশ্বেশ্বরা, অফলা, ঘোষা এদের নাম করা যায়। এবং যারা বিবাহের পূর্ব পর্যন্ত পড়াশোনা করত তাদের সদবধূ বলা হতো। এই বিদুষী নারীরা এমনকি বৈদিক মন্ত্রও রচনা করেছিলেন। পারিবারিক জীবনে নারীর স্থান ছিল গৃহকর্ত্রী বা সম্রাজ্ঞীর। সমাজে বাল্যবিবাহ বা সতীদাহ প্রথার কোনো অস্তিত্ব ছিল না এবং নারীরা প্রাপ্তবয়স্ক হলে স্বয়ম্বর প্রথার মাধ্যমে নিজস্ব পতি নির্বাচনের স্বাধীনতা পেত। বিবাহিত জীবনে এক পত্নী ছিল আদর্শ। স্ত্রীকে ছাড়া কোনো ধর্মীয় যজ্ঞ বা অনুষ্ঠান সম্পন্ন হতো না, তাই স্ত্রীকে সহধর্মিণী বলা হতো। সমাজ ব্যবস্থা নমনীয় থাকার কারণে বিধবা বিবাহ এবং সন্তানহীন বিধবার ক্ষেত্রে নিয়োগ প্রথার প্রচলন ছিল। এমনকি নারীরা গৃহকোণের গণ্ডি পেরিয়ে বিধত নামক জনপরিষদে বা রাজনৈতিক সভাতেও অংশগ্রহণ করতে পারতেন, যা তাদের সামাজিক ও রাজনৈতিক সচেতনতার পরিচয় দেয়। যদিও পৈতৃক সম্পত্তিতে নারীর স্থায়ী অধিকার ছিল না, তবুও নিঃসন্তান পিতার সম্পত্তিতে কন্যার অধিকার স্বীকৃত ছিল। এবার উপসংহার। পরিশেষে বলা যায়, ঋগ্বৈদিক যুগে নারীরা যে স্বাধীনতা ও সম্মানের অধিকারী ছিলেন তা পরবর্তী বৈদিক যুগে ক্রমশ হ্রাস পেতে থাকে। শিক্ষা, ধর্মচর্চা এবং সামাজিক মেলামেশার ক্ষেত্রে ঋগ্বৈদিক নারীদের এই অবাধ বিচরণ প্রাচীন ভারতের ইতিহাসের এক সুবর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত। আধুনিক যুগে নারীবাদী চেতনার বহু আগে, সেই সুপ্রাচীন কালেই ঋগ্বৈদিক সমাজে নারীদের মানুষ হিসাবে যথাযথ মর্যাদা প্রদান করতে সক্ষম হয়েছিল। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।